ছন্দে সুরে সুরে, ছন্দে সুরে, ছন্দে সুরে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। হ্যাঁ, বছরটা যখন নতুন বছর, বাংলার নতুন বছরের শুরু, তখন প্রাণ তো জেগে উঠবেই। হ্যাঁ, বাংলা ক্যালেন্ডার বলছে আজ বছরের দ্বিতীয় দিন, আর আজকের এই দ্বিতীয় দিনে ছন্দে সুরে অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়েছি একটু অন্যভাবে। হ্যাঁ, আপনারা দেখছেন ছন্দে সুরে অনুষ্ঠান। শামসের মল্লিক পরিচালিত ছন্দে সুরে অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যেটা বলছিলাম যে ছন্দে সুরে অনুষ্ঠান একটু অন্যভাবে সাজিয়েছি। কেমন সেটা? আসলে নাচ, গান, আবৃত্তি অর্থাৎ সংস্কৃতির এই পরিসর, এই সংস্কৃতি কথাটার সঙ্গে যে কথাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সাহিত্য। আজ আমরা আলোচনা করব সাহিত্যকে নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট সাহিত্যিক মৌসুমী মুখোপাধ্যায় মহাশয়া। নমস্কার দিদি, আপনাকে স্বাগত জানাই এই ছন্দে সুরে অনুষ্ঠানে। নমস্কার, আমিও এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত এবং আমি কর্তৃপক্ষকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার দর্শকদের জন্য জানাই আগাম শুভেচ্ছা, ভালোবাসা নববর্ষের। কেমন আছেন বলুন দিদি? প্রথমেই যদি বলি কেমন আছি, হ্যাঁ, আমি সবসময় বলতে ভালোবাসি ভালো আছি। ভালো আছি এবং খুব ভালো আছি, খুব ভালো আছি। পরিবেশের সঙ্গে ভালো থাকাটা শুধু পরিবেশের উপর নির্ভর করে না, নিজের উপরও নির্ভর করে। 100 বার, তাই না? 100 বার। আচ্ছা দিদি, নতুন বছর শুরু হয়েছে। আসলে আমরা তো উৎসবপ্রিয় মানুষ। ইংরাজির নতুন বছর যখন শুরু হয় আমরা রেজলিউশন করি, বাংলার নতুন বছর শুরু হয় যখন, তখন আমরা কিছু না কিছু রেজলিউশন করি। তো আপনার রেজলিউশন, আপনার নতুন বছরের পথ চলা, সেখানে আসবো। তবে তার আগে আপনার শুরুর দিকটায় যদি একটু চোখ রাখি, সেই দিকে চোখ রাখতে একটু ইচ্ছা করছে যে কেমনভাবে শুরু হয়েছিল। কোন দিক দিয়ে? আমি তো চাকরিজীবী মানুষ। হ্যাঁ, এবং হ্যাঁ, কোন লেখালেখিও দিকে? করি। সেইটা কোন দিক থেকে আপনি হ্যাঁ, জানতে এটা একটা চাইছেন? ব্যাপার। এটা আসলে ব্যাপারটা কি, আমরা নাচ, গান, আবৃত্তি, আঁকা এটা চেনা পরিসর, কিন্তু আপনার পরিসরটা সম্পূর্ণ অন্য রকম। সাহিত্য, লেখালেখি, এই পথটাই আমরা একটু জানতে চাইছি। সাহিত্যের জগতে আসাটা, এটা আমার শুধু একটা ইচ্ছা ছিল বলতে পারবেন না, একটা জেদও ছিল। আমাদের পারিপার্শ্বিক পরিমণ্ডল বা আমার পারিবারিক যে পরিমণ্ডলটা ছিল, সবাই সেখানে নাচ গানের জগতে ভীষণ ভালো, আর পড়াশোনার দিকেও তারা বলতে পারেন খুব ব্রিলিয়ান্ট। বাহ। সেখানে আমি ভালো রেজাল্ট করছি, কিন্তু আমি নিতান্ত সাদামাটা তাদের কাছে। তখন আমার একটা জেদ চাপলো যে একটা তো কিছু করে দেখাতে হবে, অন্তত একটু আলাদা। সেই আলাদা আর ভালো লাগা, আমার বই পড়তে ভীষণ ভালো লাগতো। আচ্ছা। ছোট্ট থেকে এত বই পড়তে ভালো লাগতো, এবং যখনই কোনো লাইব্রেরির সামনে দিয়ে যেতাম, অত ছোট থেকেই আমার মনে হতো আমার বইগুলো যেন ওই লাইব্রেরিতে একটু সাজানো থাকে। এই জায়গায় আমাকে যেতে হবে এবং সেই কাজটা করে দেখাতে হবে সকল কাছে। এই জেদটা থেকে, সেই জেদ, তাগিদ, সব থেকে আর সর্বোপরি ভালো লাগা, সেটা তো সবার আগে। হ্যাঁ, ভালো লাগাটা তো সাহিত্য জগতে আমার লেখালেখি শুরু। বেশ। একেবারে ছোটবেলায় লিখতাম, তখন স্কুলে লিখতাম, লিখে লিখে বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকায় লিখে দেখাতেন দিদিমণিদের, কলেজে, ইউনিভার্সিটিতে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে যখন চাকরির জন্য চেষ্টা করছি, তখন ছোট ছোট ওই ম্যাগাজিনগুলো থাকতো, সেখানে লিখতাম। তখন একটা পত্রিকা বেরোতো ডোমজুট থেকে, হাওড়া ডোমজুট থেকে, ভিলেজ টু ভিলেজ। সেখানে আমি একটুখানি ওই ধরনের বিষয় লিখতাম আর কি, বাসে লেডিস সিট থাকা প্রয়োজন কিনা, বা কোনো যাত্রী বাসে যেতে গেলে কি ধরনের পরিবহনের ক্ষেত্রে সুবিধা রাখা দরকার, সেগুলো নিয়ে আমি একটু লেখালেখি করতাম। তারপর তো ধীরে ধীরে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যোগদান করলাম। সেখানে ওই পড়ানো বলুন বা সেখানকার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট, সেই জায়গাটা থেকে আমার ওখানকার অনেক মানুষজন
লেখাতে আমাকে উৎসাহিত করলো আচ্ছা। যে একটু লেখ না, তুই এত ভালো লিখিস। তার সাথে সাথে আমি ওই বাচ্চাদের তৈরির জন্য স্ক্রিপ্ট করতাম। আমি বরাবরই চাকরি কাজের সাথে যুক্ত ছিলাম, বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলেও পড়িয়েছি, সেখানে ছোটদের অনুষ্ঠান করাতাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করাতে করাতে ওই লেখালেখির জগৎটা তৈরি হয়ে গেল। বাহ, আর ভালো লাগা তো প্রথম থেকেই ছিল। প্রথম থেকে ভালো লাগা ছিল। সেইটাই। আচ্ছা দিদি, আপনার এগিয়ে চলার পথের এক্সপিরিয়েন্স যদি কিছু একটু আমাদের সঙ্গে শেয়ার করেন ভালো লাগবে। এক্সপিরিয়েন্স বলতে কোন ধরনের অভিজ্ঞতা আপনি বলতে চাইছেন? মানে লেখালেখির পথে তো অনেক রকমের অভিজ্ঞতা আপনার হয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা অভিজ্ঞতা যদি বলেন। আমি যখন পিএইচডি করছি আর কি, তখন আমার যে শিক্ষকের তত্ত্বাবধানে আমি ছিলাম, তিনি এখন আর বেঁচে নেই, প্রয়াত হয়েছেন, ডক্টর নির্মলেন্দু ভৌমিক মহাশয়। তো তার বাড়িতে যখন যেতাম, অনেক ছাত্রছাত্রী একসাথে বসতো সেখানে, বিভিন্ন বিষয়। তা আমাদের মাস্টারমশাই বলতেন, দেখো আমি কিন্তু ফুচকাওয়ালা। আচ্ছা। এক একজনকে এক এক রকম ভাবে ফুচকা পরিবেশন করছি, যার যেমন দরকার। কারুর তেঁতুল জল বেশি দরকার, তাকে তেঁতুল জল বেশি দিচ্ছি, যার তেঁতুল জল দরকারই নেই তাকে এমনি ফুচকা দিচ্ছি। ভীষণ ভালো একটা উদাহরণ। হ্যাঁ, এইটা কিন্তু শিখো। আমাকে বলতেন, মৌসুমী এটা কিন্তু শিখো, এটা কিন্তু তুমি তো শিক্ষকতার লাইনে যুক্ত হচ্ছ বা হয়েছো, সেই জায়গাটা তোমার ভীষণ দরকার লাগবে। যে যেমন একটা নর্মাল জ্ঞান তো সকলকেই দিতে হবে, কিন্তু তার সাথে সাথে তোমাকে কিন্তু দেখে নিতে হবে কার কিরকম প্রয়োজন, সেই অনুযায়ী তুমি তাকে সেই রকম ভাবে তাকেও গড়বে, তুমি নিজেকেও ভাঙবে, সর্বদাই ভাঙবে, চুরবে, গড়বে নিজেকে, তবেই সময়ের সাথে চলতে পারবে। বাহ, ভীষণ ভালো লাগলো শুনে। এটা আমাদের কাছে আর একটা অভিজ্ঞতা হয়ে রইল। আর আপনার লেখা থেকে যদি একটু কিছু আমাদের শোনান। আচ্ছা, আমি গত 2022-এ একটা কবিতা লিখেছিলাম, যেটা 23 থেকে প্রথম দিকে পাঠ হয়েছিল, এবং সেটা বুলবুল পত্রিকার জন্য ঈদ সংখ্যার জন্য আমি লিখেছিলাম। সেখানে আমার একটা ছোট্ট কবিতা, শেষ ইচ্ছা। ছোটবেলায় ইচ্ছা ছিল, বড় হলে করব শাসন ছোট বড় সকলকে, যারা যারা বক্ত মোরে করব না রিয়াত কাউকে। একটু বড় হলে ইচ্ছা হলো অনেক অনেক দেশ ঘুরব, বিশ্বজুড়ে জানা অজানা কত কিছুকে জানব। বড় হওয়ার সাথে সাথে বদল এলো ইচ্ছায়, নাম যশ গাড়ি বাড়ি সুখ পাওয়ার বাসনায়। সারা জীবন ধরে ইচ্ছারা সব এলো আর গেল, কতক মিটলো কতক ইচ্ছা হয়ে রইল। আজ মাঝ বয়সে এসে নানা অভিজ্ঞতায় ভেসে, যুদ্ধ বিধ্বস্ত মূল্যবোধে দীর্ণ বিশ্ব মাঝে দাঁড়িয়ে, হে বিধাতা শুধুই মানবতা দাও, এই মোর শেষ ইচ্ছা। বাহ, অসাধারণ। সত্যি মানবতা, এই কথাটা, এই উপলব্ধিটা প্রত্যেকটা মানুষের বোধহয় খুব দরকার, খুবই দরকার। সেই মানবতাটা যদি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু হয়, প্রত্যেক দিন তো আমরা, আমাদের প্রত্যেককে দরকার হচ্ছে, আমাদের যিনি রান্না করতে আসছেন তার সঙ্গে, যিনি জল দিচ্ছেন, যিনি খবরের কাগজ দিচ্ছেন, কেউ কিন্তু ছোট নয় না, প্রত্যেকের নিজের প্রয়োজনীয় কাজ করছেন। বরং আমার মনে হয় সমাজের এই মানুষগুলো অনেক বেশি উঁচু কাজ করে যাচ্ছেন, কারণ তারা সকলের প্রয়োজন মেটাচ্ছেন। এদের থেকে শুরু হোক না মানবতা। এবং আপনাদের এই ক্ষেত্রে আমি পড়েছিলাম যে মানে অসির থেকে মসির জোর বেশি, সেক্ষেত্রে আপনাদের বোধহয় কোনো একটা ক্ষেত্রে এগিয়ে দেওয়ার রাস্তাটা আপনাদের বোধহয় সবার আগে তৈরি করতে হয় সমাজের যে সমস্ত মানুষগুলোকে। এক তো সত্যি কথা বলতে শিক্ষকতার সাথে জড়িয়ে আছি বলেই 100 বার বোধহয় ছোট ছোট বাচ্চাদের শেখাতে শেখাতে তাদের প্রত্যেক দিনের যে ভালো লাগা, ভালোবাসা এবং তার সঙ্গে তাদের বোধ তৈরি করা, মূল্যবোধ, আজকে যেটা বড্ড অভাব হচ্ছে। তবে একেবারে নেই বললে আমি কিন্তু সেটাকে মেনে নেব না, কারণ যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, ছোট ছোট বাচ্চারা এসে জড়িয়ে ধরে দিদিমণি দিদিমণি করে, আমার মনে হয় কোথাও তো একটা কিছু আছে এদের জন্য, ভালো লাগা আমাদেরকে করতে হবে। আসলে আমরা মাঝে মাঝে পথটা হারিয়ে ফেলি, কিন্তু যদি একটু গাইড পাই আমরা সকলের থেকে, প্রত্যেককে গাইড করি। ঠিক, এটা নয় যে আমি দিদিমণি বলি আমি ছাত্রদের গাইড করব, ছাত্ররা দিদিমণিদের গাইড করে, সেই জায়গা দুজনকেই দুজনের প্রয়োজন হয়।
একে অপরের পরিপূরক না হলে তো চলা যায় না। যে সেটাই। গান গাইছে আর যে গান শুনছে দুজনকেই যে থাকতে হবে, একদমই তাই, না? তা একদমই নাহলে তো তাই, গান গাওয়ার নিরর্থক হয়ে যাবে। ঠিকই। সেই জন্য আমার মনে হয় আমরা যদি সবাই সবার পরিপূরক হই, সমাজে আমরা সবাই সবার সাথে একসাথে ভালোবেসে চলতে পারি, আমার মনে হয় সমাজটা ভীষণ সুন্দর হবে। আমি বলবো না আমরা এই নেই সেই নেই, অনেক কিছু নেই, কিন্তু না থাকা দিয়ে যদি কিছু থাকাটা গড়ে তোলা যায়, সেটাই। আমরা যখন কিছু তো বাচ্চাদের হাতের আছে। কাজ শেখাই হ্যাঁ। বা কিছু বলি, অনেক কিছু আমরা পাই না। হুম। আমরা সরকারি স্কুলে চাকরি করি তো অনেক কিছুর অভাব থাকে আমাদের, কিন্তু সেই। আমাদের বাচ্চারা কোনোদিন সে অভাবটা বুঝতে দেয় না, এত সুন্দর করে তারা সেটাই। সেগুলো গুছিয়ে নেয়। ঠিকই। আর গানের কথা যখন বললেন, আপনার গানও আমি শুনেছি, সেই গানের প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আরেকটা কথা আমার জানতে ইচ্ছে করছে। দিদি, বেশ কয়েক বছর আগে যদি ফিরে যাই, সেই সময়ে নববর্ষ নিয়ে যেমন হইচই হতো, পুজো সংখ্যা নিয়ে হইচইটা আরও বেশি হতো। আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেবেন, পুজো সংখ্যা না নববর্ষ? নববর্ষ তো আমাদের বাঙালির একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা, কিন্তু নববর্ষে দেখুন যে পত্রিকাগুলো বেরোতো বা বইগুলো একটু বড়দের জন্যই বোধহয়, একটু সমালোচনামূলক ক্রিটিসিজম ভিত্তিক যেগুলোকে আমরা বলি, সেগুলোর বাচ্চারা খুব বেশি একটা আনন্দ পেত না। শারদিয়ার জন্য বাচ্চারা বসে থাকতো, যেমন আমার তো মনে আছে আমি সবসময় বসে থাকতাম শারদিয়া, শুক্তারা কবে বেরোবে, আনন্দ মেলা কবে বেরোবে, আমরা কবে পড়বো সেইগুলো। আমার মনে হয় এখনো সমাজে নববর্ষের থেকে শারদীয়া সংখ্যার এটা অনেক বেশি, অনেক মানে তার তাগিদও বলুন বা আমাদের আবেদন তার কাছে অনেক বেশি। নববর্ষটা যেন একটু ছেড়ে গেল লেভেলটা, আচ্ছা, কোথাও যেন একটা ছেড়ে যাচ্ছে লেভেলটা। বেশ, আমরা দিদির গান শুনবো, সেই কথা দিয়েছেন দিদি, আমরা শুনবো অবশ্যই, দিদির গান শুনবো। তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। ছন্দে সুরে ছন্দে সুরে